হ্যালো, আমি আম্মি বলছি। আমি আজকে তোমাদের যে কবিতাটা নিয়ে বলবো, প্রথমে কবিতাটাকে এক্সপ্লেন করব। কবিতার নাম হচ্ছে বনলতা সেন, খুব নামকরা কবিতা। আর কবির নাম তোমরা সবাই জানো, জীবনানন্দ দাশ। তো এই জীবনানন্দ দাশের কবিতাটা প্রথমে আমি পড়ে নেব, নিয়ে তারপরে তোমাদের লাইন বাই লাইন তার মানেগুলো বলে দেব। তাহলে তোমরা একটু ভালো করে শোনো। আমি প্রথমে কবিতাটা বলছি। বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার এই অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এটা হচ্ছে কবিতাটা। মোটামুটি 3টে স্তবকের মধ্যে কবিতাটা আছে। তো আমি এবার কবিতাটা এক্সপ্লেন করি, এক একটা স্তবক ধরে মোটামুটিভাবে কিছুটা কিছুটা করে আমি তোমাদের কবিতাটা এক্সপ্লেন করি। প্রথমেই বলি, জীবনানন্দ দাশ খুব প্রকৃতিপ্রেমিক। তার কবিতায় আছে অনেক জীবনবোধ, ইতিহাসের আর সমাজের চেতনা, আর রয়েছে মৃত্যু চেতনা ও রোম্যান্টিকতা। রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম বা মৃত্যুবোধ থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু জীবনানন্দের জীবন দর্শন। অ্যাকচুয়ালি কিন্তু যখন রবীন্দ্রনাথ যেভাবে কবিতা লিখতেন, মোটামুটিভাবে জীবনানন্দ কিন্তু তার থেকে একদম অন্য রকমভাবে কিন্তু কবিতা লেখা শুরু করেন। এটা কিন্তু একটা বিরাট আলোড়ন সৃষ্টি করে তখনকার কবি সমাজ বা সাহিত্যিকদের মধ্যে। এবং এই কবিতা, জীবনানন্দ দাশের কবিতা কিন্তু এখনও সবাই পড়ে, কারণ তার মধ্যে একটা অন্যরকম বোধ আছে, যেটা বলছি মৃত্যু চেতনা, তার সঙ্গে রোমান্টিকতা, জীবনবোধ এবং ইতিহাসের আর সমাজের চেতনা। লক্ষ্য করে দেখবে জীবনানন্দ দাশের প্রত্যেকটা কবিতার মধ্যেই ইতিহাস কোনো না কোনোভাবে উঁকি মারে। যাই হোক, এই কবিতায় এসব কিছুই প্রকাশ পেয়েছে খুব সুন্দরভাবে। আমি প্রথম বলছি প্রথম স্তবকটা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অ্যাকচুয়ালি উনি বলতে চেয়েছেন যে মানুষের পথ চলা বা জীবনের শুরু হয়েছে অনেক অনেক বছর আগে। এই দীর্ঘ সময় কবি কবিতা সেই দীর্ঘ সময়টাকে হাজার বছর বলে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন। সুদূর অতীত থেকে বর্তমান সময়ে পৌঁছতে মানুষের অনেক সময় লেগেছে, অনেক দীর্ঘ সময় লেগেছে। অনেক পথ পরিক্রমা করে মানুষ আজ বর্তমানে এসে উপস্থিত হয়েছে। এই পথে সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত বিস্তৃত। কবি জানেন মৌর্য সম্রাট বিম্বিসার এবং রাজা অশোকের রাজত্বকালেও তিনি ছিলেন সেখানে। আবার কারুকার্য খচিত বিদর্ভ নগর
ও সাবস্তীয় নগরেও তিনি ছিলেন। এখানে কবি আমি বলতে মানুষকে বুঝিয়েছেন। জীবন সংগ্রামে এবং দীর্ঘ পথ পরিক্রমায় ক্লান্ত কবি একটু শান্তির আশায় উন্মুখ হয়ে আছেন। তার চারদিকে জীবন সমুদ্রের উত্তাল তরঙ্গ বা ঢেউ। সেই অবস্থায় কবি দেখা পেয়েছিলেন তার মানুষই বনলতা সেনের, যার মধ্যে তিনি তার ভালোবাসা ও শান্তির ছায়া খুঁজে পেয়েছিলেন। পথশ্রমে ক্লান্ত, জীবনে শ্রান্ত কবি একটু সময়ের জন্য অপার্থিব বা স্বর্গীয় শান্তির আশ্রয় পেয়েছিলেন তার মানুষী বা প্রিয়া নাটোর নিবাসী বনলতা সেনের মধ্যে। অশান্ত মনকে শান্ত করে আবার নতুনভাবে জীবন পথে চলার অনুপ্রেরণা তার বনলতা সেন। অ্যাকচুয়ালি এই বনলতা সেন ক্যারেক্টারটা কিন্তু কবির বানানো একটা ক্যারেক্টার। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কবিতাকে মানসী, প্রেয়সী ইত্যাদি বলে বর্ণনা করেছেন। অর্থাৎ কারোর কাছে তো শান্তি পেতে হবে, তাই সেই শান্তি পাওয়ার জন্য একজন কোনো প্রেয়সী বা মানসীকে কবির প্রয়োজন, যেটা এখানে তিনি বনলতা সেনকে বলেছেন। এবং বনলতা সেনের মধ্যে তিনি অনেক কিছু খুঁজে পেয়েছেন। এত পরিশ্রমে ক্লান্ত কবি, এত বছর ধরে তো মানুষের পরিক্রমা, জীবনের পথে তো মানুষের প্রচুর পরিক্রমা না, এই হাঁটতে হাঁটতে আমরা সবাই কিন্তু জীবনের পথ পরিক্রমা করি। তো কবি সেটাকে নিজে একাই ভেবে নিয়েছেন মানুষের পথ পরিক্রমাটাকে। তো এতদিনের পথ পরিক্রমায় তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন। এবার ক্লান্তিতে শ্রান্তিতে যখন মানুষ মানে অবসন্ন হয়ে পড়ে, যখন ভেঙে পড়ে, তখন তার একটা শান্তির আশ্রয়ের দরকার হয়। কবি জীবনানন্দ দাশের কাছে সেই আশ্রয় হচ্ছে তার মানসী বা প্রেয়সী, অপার্থিব জগতের একজন সুন্দরী নারী, তার নাম বনলতা সেন। কবি তাকে খুঁজে পেয়েছেন এবং তিনি সেখানে তিনি শান্ত হয়ে আবার তিনি নতুন করে পথ চলায় অনুপ্রেরণা পেয়েছেন। হলো। এরপর হচ্ছে পরের স্তবক। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়াইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে কবিতার কল্পনার প্রিয়া বনলতা সেনের রূপ বর্ণনা করেছেন। জীবনানন্দের কবিতার অনেকটাই জুড়ে থাকে প্রকৃতি আর ইতিহাস। দেখো এইখানেও কিন্তু কবি এই দুয়ের মেলবন্ধন করেছেন তিনি খুব সুন্দরভাবে। বনলতা সেনের কালো চুল দেখলে মনে হয় অন্ধকারে হারিয়ে যাওয়া বিদিশা নগরীর রাত্রি। বিদিশা হলো উত্তর ভারতের প্রাচীন এবং সমৃদ্ধ নগরী। বনলতা সেনের মুখে যেন তার শ্রাবস্তী নগরীর মতো কারুকার্য। শ্রাবস্তী হলো কোথায়? সেটাও হচ্ছে উত্তর ভারতের প্রাচীন নগরী, যা সুন্দর স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিখ্যাত ছিল। কবির কাছে তার মানুষই পৃথিবীর সবচেয়ে সুন্দরী, তাই তার সৌন্দর্য বর্ণনায় কবি বিদিশা ও শ্রাবস্তী নগরীর প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে তাদের স্থাপত্য ভাস্কর্যের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন তিনি তার প্রেয়সীকে। কখনো কোনো নাবিক যখন সমুদ্রের মাঝে পথ হারিয়ে ফেলে অসহায় বোধ করেন, তখন তার চোখের সামনে কি থাকে? তিনি খোঁজেন কোথাও একটা সবুজ ঘাসের দেশ, মানে কোথাও একটা পথ রাখার, একটা পা রাখার জন্য একটা জায়গা খুঁজেন। চোখের সামনে সবুজ ঘাসের দেশ বা বনকে দারুচিনি দ্বীপের ভেতর দেখে আশ্বস্ত হন ডাঙার সন্ধান পেয়ে। তেমনি কবি দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে দেখা পান বনলতা সেনের। তার পাখির নীড়ের মতো চোখে কবি পান শান্তির আশ্রয়। তার সুমিষ্ট ভাষণে কবির কুশল জানতে চাওয়ায় তিনি কি বলেছেন? এতদিন কোথায় ছিলেন। তো কবিকে সেই যে কুশল জানতে চেয়েছেন, কবি তাতে তৃপ্তি অনুভব করেন। দেহ মনে সব ক্লান্তি তার জুড়িয়ে যায়। কবি হৃদয় সেই মানুষের স্নেহ ভালোবাসার স্পর্শে আপ্লুত হয়ে যান, নতুন করে বাঁচার বা পথ চলার স্বপ্ন দেখেন। এখানে যেটা বর্ণনা করা হলো তার মধ্যে কিন্তু প্রথম দিকে কিন্তু কবি তার মানুষের রূপ বর্ণনা করেছেন এবং জানো প্রত্যেকের কাছেই তার মানুষই খুবই সুন্দর। তো কবির কাছে বনলতা সেন তো অপার্থিব সৌন্দর্যের অধিকারী, তাই তিনি তার যখন বর্ণনা করেন
তখন পৃথিবীর সমস্ত কিছু ভালো দিয়ে তুলনা করেন। এখানে পৃথিবীর নয়, এখানে ভারতবর্ষের যে যে নগরীগুলো তার কাছে ভালো লেগেছে, যার ভাস্কর্য সৌন্দর্য তাকে অ্যাট্রাক্ট করেছে, আকর্ষণ করেছে, তিনি তাদের মধ্যেই সেই নগরীর সব সৌন্দর্যগুলো তার মানুষের মধ্যে বা প্রেয়সীর মধ্যে বসিয়েছেন। এবং তিনি একটা তুলনা করেছেন যে যখন সমুদ্রের মধ্যে যদি একটা নাবিক সেই যখন হালটা যখন তার ভেঙে পড়ে তখন সে দিশা হারিয়ে ফেলে, সে কোথায় যাবে, কোথাও একটা ডাঙার সন্ধান করে। কবিও ঠিক সেইভাবেই, পথশ্রমে ক্লান্ত কবি, তিনিও কিন্তু সেই তার মানসীকে খুঁজে বেড়াচ্ছিলেন এভাবেই। হঠাৎ করে তিনি তার মানসীর দেখা পেয়ে যান এবং মানসীর চোখের বর্ণনাও তিনি দিয়েছেন পাখির নীড়ের মতো চোখ তুলে। পাখির নীড় কথাটা ব্যবহার করা হয়েছে একটাই কারণে, আমরা সবাই জানি পাখি কিন্তু সারাদিন ঘুরে বেড়ায়, পরবর্তী পর্যায়ে সন্ধেবেলা পাখি তার নীড়ে ফিরে এসে সে কিন্তু শান্তি লাভ করে। তো সেই পাখির নীড়ের মতো চোখ তুলে বনলতা সেন তাকে বলেছিল এতদিন কোথায় ছিলেন। বনলতা সেনের এই সুমিষ্ট ভাষণ, এই সুন্দর কথায় কবি তৃপ্তি অনুভব করেন এবং আবার তিনি পথ চলার প্রেরণা খুঁজে পান। ঠিক আছে, এরপরে আমি বলছি তৃতীয় স্তবক। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। তো এখানে কবি জীবনানন্দ দাশ তার মানসীর সাক্ষাতের পর তার যে জীবনের যে পট পরিবর্তন ঘটে তার বর্ণনা করেছেন। কি বলছেন? দিনের শেষে সন্ধ্যা নেমে আসে প্রকৃতিতে খুব আস্তে আস্তে, সারাদিন আকাশে যে পাখিরা উড়ে বেড়ায় তারাও সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে নিজেদের বাসায় ফিরে যায় ক্লান্ত ডানায় ভর করে। সারা দিনের রোদ্দুরের গন্ধ মুছে চিল ফিরে আসে বাড়িতে। অ্যাকচুয়ালি কি রোদ্দুরের গন্ধ বলতে কি, সারাদিন তো পাখিরা উড়ে বেড়ায় ওই আকাশের রোদ্দুরের মধ্যে, তো সারাক্ষণ ওই রোদ্দুরের মধ্যে থাকতে থাকতে ডানা উত্তপ্ত হয়ে যায়। সন্ধে আস্তে আস্তে সেই ডানার উত্তাপটা এবং রোদ্দুরের গন্ধটা মুছে ফেলে চিলও তার ঘরে ফিরে আসে। এখানে চিলের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি সব পাখিদের বোঝাতে। সন্ধ্যার অন্ধকার পৃথিবীর সব রং মুছে দেয়, শুধু জোনাকিরা তাদের আলো জ্বালিয়ে পৃথিবীকে একটু আলোকিত করার চেষ্টা করে। সব পাখিরাই ঘরে ফিরে আসে, পৃথিবীর সব দৃশ্য অন্ধকারে ডুবে যায়। সেই অন্ধকারে কবি শুনতে পান মৃত্যুর পদধ্বনি। এখানে অন্ধকার ব্যবহার করা হয়েছে, অন্ধকার কথাটা, মৃত্যু তো অন্ধকারের রূপ, সেই কারণে মৃত্যুর পদধ্বনি তিনি যেন শুনতে পান। তবে কবি এতে বিচলিত হন না, কারণ তিনি অনেক দিন পরে দেখা পেয়েছেন তার প্রেয়সী বনলতা সেনের। তাই মৃত্যুর গভীর অন্ধকারেও তিনি তার প্রিয়ার সান্নিধ্যে চিরশান্তি খুঁজে পান। এই শান্তির খোঁজ কবি অনেক দিন ধরে করে চলেছেন, তাই সেই মুহূর্তে কবি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে এই কবিতায় দেখা যায় কবি পার্থিব জগতের যে একঘেয়েমি তার থেকে মুক্তি পেতে চাইছেন। তিনি কল্পনায় বনলতা সেনের মতো এক মানুষকে খুঁজে পান যার মধ্যে তিনি পৃথিবীর সব সৌন্দর্য আরোপ করেন। আর সেই দেখা পাওয়ার পর কবি এতটাই আপ্লুত হন যে তিনি মৃত্যুকেও বরণ করতে ভয় পান না। প্রেম, সৌন্দর্য, প্রকৃতি, ইতিহাস সব কিছুকেই তিনি তার কবিতায় এক সূত্রে বেঁধেছেন। এটাই কিন্তু জীবনানন্দের কবিতার বৈশিষ্ট্য। তাহলে আমি মোটামুটিভাবে তোমাদের জীবনানন্দ দাশের বনলতা সেনকে এই কবিতাটা তোমাদের পড়িয়েও দিলাম, বুঝিয়েও দিলাম। বারবার করে পড়ো, তাহলে কিন্তু কবিতাটার মানেটা আরও ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি প্রকৃতির সঙ্গে, ইতিহাসের সঙ্গে, সমাজ চেতনার সঙ্গে এই যে পুরো মিলেমিশে একাকার করা, এটা কিন্তু জীবনানন্দের পক্ষেই সম্ভব। এবং তিনি মৃত্যুকেও কিন্তু কোনোভাবে খারাপ চোখে দেখেননি এবং তিনি মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন শুধুমাত্র প্রেয়সীর দেখা পাওয়ার পরে। তো এই যে পট পরিবর্তন হয়ে যায় সেটাকেও তোমরা একটু লক্ষ্য করো। আশা করি আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্টস করে জানিও,
আমি তোমাদের সাহায্য করব। আর যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।